মৌলির মুখে ঝামা ঘষে সবার সামনে বাণীকে সিংহাসনে বসিয়ে দিল নয়নতারা। দেখে চমকে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে নয়নতারা ঈশানী আর পিনাকিকে বলে, আমি বাণীর অর্নারে একটা পার্টি দিতে চাই। তখনই মৌলি বলে, না গ্র্যান্ড মমি, তুমি কি পাগল হয়ে গেছো? কোনো পার্টি এ বাড়িতে হবে না। তখন নয়নতারা বলে, তার মানে তুমি এই পার্টিতে রাজি নও, তাই তো? তখন মৌলি বলে, হ্যাঁ। তখন নয়নতারা বলে, ইস, তুমি না সবার চোখের মনি ছিলে। তোমাকে সবাই পছন্দ করতো। এখন তোমাকে সবাই মিস করবে, ঠিক আছে। ওইদিকে ঈশানী পিনাকিকে বলে, হঠাৎ করে ছোট মার আবার কি হলো? তখন পিনাকি বলে, জানি না কি হলো। তখনই মৌলি বলে, হ্যাঁ, আমি মানি না, এই পার্টি টার্টি এই বাড়িতে হবে না। তখন নয়নতারা বলে, শোনো, তুমি এই পার্টিতে না আসলে না আমাদের কোনো যায় আসে না। তাই তুমি এই পার্টিতে না আসো, পার্টি তো হবেই। তখনই মৌলি নয়নতারাকে বাজে কথা বললেই নয়নতারা ঠাসিয়ে একটা চড় মারে মৌলিকে। আর তখন মৌলি বলে, গ্র্যান্ড মমি। তখনই নয়নতারা বলে, একদম চুপ। তোমার বাবা মার কথায় এতদিন আমি তোমাকে মাথায় করে রেখেছিলাম। এখন না তোমার বেয়াদবি আমি আর সহ্য করব না। বাণী হলো এই বাড়ির মেয়ে, ও আমার নাতনি। তাই তুমি একদম বাণীকে ছোট করে কথা বলবে না। বাণীর সঙ্গে অনেক অন্যায় হয়েছে, অনেক কিছু হয়েছে। আমি আর এসব সহ্য করব না। বুঝতে পেরেছো? তাই তোমাকে একটা চড় দিলাম। বাকি যদি আরো অনেক অন্য কথা বলো, তাহলে তোমাকে আরো চড় দিয়ে বাকি দাঁতগুলো তোমার আমি ফেলে দেব। তখন তো এই কথাগুলো শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। ওইদিকে পিনাক্ষী ঈশানীও চমকে যায়। তখন দেখা যাবে অনিরুদ্ধ বসে বসে হাসতে থাকে। তারপরে নয়নতারা তানিয়াকে আদর করে সেখান থেকে চলে যায়। ওইদিকে অনিরুদ্ধ সাথী সবাই তাকিয়ে থাকে। তারপরে সবাই চলে গেলে বাণী অনিরুদ্ধকে বলে, মিস্টার চ্যাটার্জি, কি হয়েছে বলুন তো? হঠাৎ করে ঠাম্মি এভাবে বদলে গেল কেন? তখন অনিরুদ্ধ কিছুই বলে না। ওইদিকে মৌলি বিক্রম দেবের সঙ্গে দেখা করে আর বলে, আমি না সহ্য করতে পারছি না, জাস্ট সহ্য করতে পারছি না। একদিনের মধ্যে গ্র্যান্ড মামি এভাবে পাল্টে গেল কি করে? তখনই বিদ্যুৎ বলে, হ্যাঁ তাই তো। বাণী তো মৌলি সবগুলো দাঁত ফেলে দিয়েছিল। কটা দাঁত ফেলে দিয়েছিল বলো তো? তুমি করো তো, আমি দেখি। তখন মৌলি বলে, শাট আপ, একদম কথা বলবে না। তুমি একদম চুপ থাকো। তখন বিক্রম দেব বলে, আচ্ছা কি হচ্ছে ওই বাড়িতে? ওই বাড়িতে নাকি পার্টি হবে? তখন মৌলি বলে, সেটাই তো বলছি। আমার গ্র্যান্ড মমি, যে কিনা বাণীকে একদম সহ্য করতে পারতো না, সে কিনা বাণীর জন্য পার্টি দিচ্ছে। আমি তো একদম সহ্য করতে পারছি না। এসব কিনা আমার চোখের সামনে হচ্ছে। যে করে হোক সব আটকাতে হবে। তখন বিদ্যুৎ বলে, হ্যাঁ, আমিও না এসব মানতে পারছি না। এসব কি হচ্ছে বলুন তো? তখন বিক্রম দেব বলে, আমাকে তো যেতেই হবে। রায়বাড়ির পার্টি বলে কথা, গিয়ে দেখতে হবে যে কি হচ্ছে। হঠাৎ করেই সবকিছু এরকম বাণীর ফেভারে চলে গেল কি করে? তখন মৌলি বলে, আমিও তো বুঝতে পারছি না। তখন বিক্রমদেব বলে, আমি যেভাবে বলবো সেইভাবেই করবে এবার। কোনো যেন অন্যথা না হয়, বুঝতে পেরেছো? তখন বিদ্যুৎ বলে, ঠিক আছে, আপনি যা বলবেন তাই করব। অন্যদিকে নয়নতারা বানিয়া তানিয়ার জন্য অনেকগুলো ড্রেস নিয়ে আসে আর বলে, তোমাদেরকে এই ড্রেসগুলো পরতে হবে। তখন তানিয়া বলে, কি বলছো তুমি দুষ্ট দিদা? তুমি এগুলো সব আমাদের জন্য এনেছো? তখন নয়নতারা বলে, হ্যাঁ। তখন বাণী বলে, মাফ করবেন ঠাম্মি, আমি এগুলো নিতে পারবো না। আপনি ভালোবেসে এনেছেন, ঠিক আছে, তাতে আমি খুব খুশি হয়েছি। তবে আমি যেমন আছি তেমনই আমি ঠিক আছি। আমাদের যা আছে আমরা তাই পরতে পারবো। তখন নয়নতারা বলে, না না বাণী, এসব কথা বললে তো চলবে না। তোমাকে এই ড্রেসগুলোই পরতে হবে, না হলে কিন্তু আমি খুব মন খারাপ করব। তখনই অনিরুদ্ধ আসার এসে বলে, কি হয়েছে? তখন তানিয়া বলে, দেখো না বাবা, এই যে দুষ্টু দিদা আমাদের জন্য কত কিছু নিয়ে এসেছে। তখন ঠাম্মি বলে, দেখো না, কিন্তু বাণী তো নিতেই চাইছে না। তখন অনিরুদ্ধ বলে, বাণী নিয়ে নাও, না হলে ঠাম্মি তো মন খারাপ হবে, তাই না? তখন নয়নতারা চলে যেতে লাগলেই বাণীর পালিত বাবার ছবি দেখে প্রণাম করে আর বলে, আপনি বেঁচে থাকলে না আপনার নামে একটা মন্দির করতাম। তখন অনিরুদ্ধ বলে, ঠাম্মি এখনো তো সময় আছে, এখনো করে নাও না। তখন ঠাম্মি বলে, সময় আছে না? আচ্ছা, শিবনাথ রায়কে আমি আজকেই বলবো, যাতে ওনার নামে একটা মন্দির করা হয়, তাহলে তো পুণ্যও হবে। তখন অনিরুদ্ধ বলে, ঠিক। তারপরে বাণী তানিয়াকে সেখান থেকে পাঠিয়ে দিয়ে অনিরুদ্ধকে বলে, বলুন তো মিস্টার চ্যাটার্জি, কি চলছে? তখন অনিরুদ্ধ বলে, কিছুই না তো, কি হবে? তখন বাণী বলে, না হলে একদিনের মধ্যে কি করে ঠাম্মি এভাবে পাল্টে খেয়ে গেল বলুন তো? পাল্টে গেল কি করে? তখন অনিরুদ্ধ বলে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সব বলছি আমি। এই বলে সবটা খুলে বললে বাণী বলে, এবার ওদের মুখ থেকে সব সত্যিটা আমাদেরকে বের করে ফোনে রেকর্ড করে নিতে হবে। কি করেছিল? তখন অনিরুদ্ধ বলে, বা বাণী, তোমার মাথায় বাড়ি দুষ্টু বুদ্ধিগুলো চলে নাকি? তখন বাণী বলে, হ্যাঁ, এতটুকু তো আমাকে করতেই হবে, তাই না? আপনারা এত কিছু করছেন আর আমি আপনাদের সঙ্গে থাকবো না? তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ বুঝতে পারছি, পড়ালেখা করতে করতে অনেক কিছু শিখে গেছো তুমি।
তারপরে দেখা যাবে পার্টিতে সব লোকজন চলে আসে। সবাই তো ঈশানীকে দেখে ভীষণ খুশি আর বলে, "ঈশানী, তোমার শরীরটা এখন কেমন?" তখন ঈশানী বলে, "হ্যাঁ, এখন ঠিক আছে।" তারপরে বাণীকে দেখেই বলে, "বাবা বাণী, তোমার সঙ্গে যা, যা ঘটলো, ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে কেমন লেগেছিল?" তখন তো নয়নতারা এসে যোগ্য জবাব দেয় আর বলে, "হ্যাঁ, ভালোই লেগেছিল। ওদের অভিজ্ঞতাটাও ভালোই ছিল। গেছে আবার ফিরেও তো এসেছে। তোমরা ওরকম অভিজ্ঞতা নেবে নাকি? তাহলে ব্যবস্থা করি, তোমরাও ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে দেখো কেমন লাগে।" তখন তো মহিলাগুলো সেখান থেকে জব্দ হয়ে চলে যায়। তখন তো বাণী সবার কথা শুনে তাকিয়ে থাকে। তারপর নয়নতারা বলে, "বাহ! আমার নাতনিকে দারুণ লাগছে।" ওইদিকে ঈশানী চুপ করে আছে। ওদের কাণ্ড দেখে হাসতে থাকে। তখন তো সবাই তাকিয়ে আছে। বাণী কাজ করতে চাইলেও নয়নতারা কোনো কাজই করতে দেয় না। নয়নতারা নিজেই সব গেস্টদের খাবার ব্যবস্থা করতে থাকে। সবাইকে নিজের হাতে খাবার দিতে থাকে। যা দেখে সবাই অবাক হয়ে যায়। ওইদিকে সাথী ঈশানীকে বলে, "ঈশানী, এসব কি দেখছি? মাসিমা কিনা সবাইকে খাবার দিচ্ছে?" তখন ঈশানী বলে, "হ্যাঁ, তাই তো। বিয়ের পর থেকে কোনোদিনও ছোট মাকে কুটুটোও নাড়তে দেখিনি। কিন্তু আজকে হঠাৎ করে এরকম কাজ করতে দেখে তো অবাক হয়ে যাচ্ছি।" তখন বাণী অনিরুদ্ধকে বলে, "মিস্টার চ্যাটার্জি, এসব কি দেখছি আমি?" তখন অনিরুদ্ধ বলে, "দেখতে থাকো।" তারপরেই দেখা যাবে নয়নতারা একটা সিংহাসন নিয়ে আসে। ওইদিকে অনিরুদ্ধ বলে, "ঠাম্মি, এটা দিয়ে কি হবে?" তখন ঠাম্মি বলে, "আবার কি হবে? এই যে বাণী, বাণী বসবে এই সিংহাসনে।" তখন এই বলেই বাণীকে সিংহাসনে বসিয়ে দেয় নয়নতারা। এদিকে ঈশানী হাঁ করে তাকিয়ে থাকে। তখন বাণী বসতে না চাইলেও জোর করে বসিয়ে দিয়ে বলে, "বাণী হলো এ রায়বাড়ির মেয়ে। এ আমার নাতনি।" তখন সবাই বলে, "এ কি? আপনার নাতনি হলো কবে থেকে আবার?" তখন নয়নতারা বলে, "কেন? অনিরুদ্ধ আমার নাতি হলে ও তো আমার নাতনি, তাই না? অনিরুদ্ধ যখন ওকে বিয়ে করে এনেছে তাহলে তো আমার নাতনিই হলো। তাহলে এই বাড়ির মেয়েই তো হলো, তাই না?" তখন মৌলি তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে শ্যামলী হাঁ করে তাকিয়ে থাকে নয়নতারার কথা শুনে। তখন সাথী বলে, "মাসিমা, এতদিন তো আপনি বাণীকে সহ্যই করতে পারতেন না। হঠাৎ করে এত পরিবর্তন?" তখন অনিরুদ্ধ বলে, "ভালোই লাগছে এত পরিবর্তন দেখে।" তারপর অনিরুদ্ধ মৌলিকে গিয়ে বলে, "কি মৌলি, হিংসা হচ্ছে?" তখন মৌলি বলে, "হিংসা হবে কেন? কি ষড়যন্ত্র করেছো সেটাই খুঁজে বের করছি।" তখন বাণী বলে, "ষড়যন্ত্র আর কি? তোমার মতো তার মানুষ খুন করার কোনো ষড়যন্ত্র করছি না। তোমার ষড়যন্ত্রের মধ্যে তো মানুষ খুন, মানুষের ক্ষতি করা এসব কিছুই থাকে।" তখন মৌলি বলে, "তার মানে ষড়যন্ত্র করেছো? স্বীকার করছো, তাই তো? তোমাদের ষড়যন্ত্র কতক্ষণ টিকে থাকবে সেটাই দেখব।" তখন নয়নতারা শরবত নিয়ে আসে বাণীর জন্য আর বলে, "বাণী, শরবতটা খেয়ে নাও। অনেকক্ষণ ধরে কিছু খাওনি।" তখনই মৌলি বলে, "হ্যাঁ, খেয়ে নাও, খেয়ে নাও। এখন তো সবাই তোমার সবাই তোমার খেয়াল রাখবে, তাই না?" তখন বাণী বলে, "না, আমার নাম তো আর মৌলি রয় নয় যে আমি অন্যকে খাটিয়ে খুশি হব। আমার কাজ আমি নিজে করতে পারি। ঠাম্মি, আপনি আমার জন্য এই শরবতটা এনেছেন, আমি খুব খুশি হয়েছি। কিন্তু আমি খেতে পারবো না। আমারটা না আমি করে খেতে পারবো। আপনি আমার গুরুজন। আপনাকে আমি খাটাতে পারবো না।" তখনই অনিরুদ্ধকে নকুল ফোন করে। তখন অনিরুদ্ধ বলে, "নকুল কাকা, তোমাকে এখনই যেতে হলো? আজকের কাণ্ডগুলো যদি তুমি দেখতে, কি বলবো?" ঠিক তখনই সেখানে বিক্রমদেব আসে। আর বিক্রমদেবকে দেখেই অনিরুদ্ধ বলে, "কি? আপনি এখানে? আপনাকে কে ইনভাইট করেছে এখানে?" তখন বিক্রমদেব বলে, "রায়বাড়ির অনুষ্ঠান, আর আমি আসবো না?" তখন বাণী বলে, "আপনি যে এতটাও নির্লজ্জ জানতাম না আমি।" তখন বিক্রমদেব বলে, "হ্যাঁ, এখন তো সবকিছু তোমার নাকি শুনলাম।" তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।